কোনো টেলিস্কোপ ছাড়াই শুধুমাত্র কাগজ এবং কলমের সাহায্যে একটি নতুন গ্রহ আবিষ্কৃত হয়েছে। এই কৃতিত্বটি ১৭৫ বছর আগে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী আরবাইন লে ভারিয়ার অর্জন করেছিলেন এবং সমগ্র বৈজ্ঞানিক সম্প্রদায়কে অবাক করে দিয়েছিলেন। কিন্তু এত কঠিন কাজ তিনি কিভাবে করলেন? বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে সে সম্পর্কেই জানব। এই গল্পটি শুরু হয় একটি অ্যাপেল দিয়ে, যা একটি গাছ থেকে বিখ্যাত পদার্থবিদ স্যার আইজ্যাক নিউটনের সামনে মাটিতে পড়েছিল। এই দৃশ্যটি দেখে তিনি গভীরভাবে ভাবতে লাগলেন যে অ্যাপেল কেন ছিঁড়ে গিয়ে সাইডে বা ওপরে গেল না, কেন সোজা নিচে এলো। এই বাক্যের উপর ভিত্তি করে তিনি ইউনিভার্সাল গ্র্যাভিটি অফ ল তৈরি করেন, যেটি অনুসারে মহাকাশের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। যার ভর যত বেশি, তার মাধ্যাকর্ষণও তত বেশি হবে, এবং এটি একটি ছোট ভরকে নিজের দিকে আকর্ষণ করবে। এই আকর্ষণকে গ্র্যাভিটি বলে। এই মহাকর্ষীয় সূত্র শুধুমাত্র আমাদের বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র সৌরজগৎ এবং মহাবিশ্বের জন্য প্রযোজ্য। এর সবচেয়ে বড় একটি সহজ উদাহরণ হলো আমাদের সৌরজগৎ। সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান সব গ্রহই সূর্যের চেয়ে ছোট। এ কারণেই তারা সূর্যের দিকে আকৃষ্ট হয় এবং একটি নির্দিষ্ট কক্ষপথে এটির চারপাশে ঘুরতে থাকে। আমাদের চাঁদও এই মহাকর্ষীয় নিয়মে পৃথিবীর চারিদিকে ঘুরে। পৃথিবী চাঁদের চেয়ে কয়েক গুণ বড়, যা চাঁদকে নিজের দিকে আকর্ষণ করে। অন্যদিকে চাঁদ অবশ্যই ছোট, তবে এর কিছু মাধ্যাকর্ষণও রয়েছে। চাঁদের অভিকর্ষ ততটাও শক্তিশালী নয় যে এটি পৃথিবীকে তার কক্ষপথ থেকে সরাতে পারে, কিন্তু এটি সমুদ্রের পানিকে নিজের দিকে টেনে নেয়, যার কারণে সমুদ্রের তরঙ্গের সৃষ্টি হয়। আমরা যদি ১ মিনিটের জন্য ভাবি যে চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘোরে না, বরং দাঁড়িয়ে আছে, তাহলে আমরা জানি ফলাফল কি হবে। চাঁদ কয়েক মিনিটের মধ্যে আমাদের ভূমিতে আঘাত করবে। হ্যাঁ, যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ এটিকে নিজের দিকে টেনে নেয়, তখন এর কক্ষপথ একটি বল তৈরি করে, যা এটিকে বাইরের দিকে ঠেলে দেয়। এই বলকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে। চাঁদ তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, কারণ চাঁদের সেন্ট্রিফিউগাল ফোর্স এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ সমান। একইভাবে সমস্ত গ্রহ সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। নিউটনের এই মহাকর্ষীয় সূত্র নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয়েছিল, এবং প্রমাণিত হয়েছিল যে আমাদের মহাবিশ্বের পুরো সিস্টেম এই সূত্রের উপর নির্ভরশীল। এটি 1840 সালে ঘটে, যখন ইউরেনাস ছিল আমাদের সৌরজগতের শেষ গ্রহ। আমাদের পৃথিবীর চেয়ে 4 গুণ বড় এই গ্রহটি 1781 সালে টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত হয়। কিন্তু এই গ্রহের নক্ষত্রের পথে একটি অদ্ভুত ত্রুটি লক্ষ্য করা গেছে। সমস্যাটি ছিল, এটি সম্পূর্ণরূপে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে ঘুরছিল না। এটি তার কক্ষপথের একটি নির্দিষ্ট বিন্দুতে আসে এবং সেখানে স্বয়ংক্রিয়ভাবে এদিক ওদিক ঘুরতে থাকে। গ্র্যাভিটেশনাল ল, যার কারণে সমগ্র মহাবিশ্বের সিস্টেম কাজ করে। কিন্তু কিভাবে শুধুমাত্র একটি গ্রহ তার বিপরীতে কাজ করতে পারে? ৬০ বছর ধরে সারা বিশ্বের জ্যোতিষবিজ্ঞানীরা ইউরেনাসের এই অনন্য আচরণ দেখে হতবাক হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন একজন ফরাসি জ্যোতিষবিদ আরবাইন লে ভারিয়ার। তিনি সারা রাত ইউরেনাস নিয়ে অধ্যয়ন করতেন, কিন্তু মহাকর্ষণ সূত্রের বিরুদ্ধে এর কাজ এবং এর কক্ষপথ ত্যাগ করা তার বোধগম্যতার বাইরে ছিল। ভারিয়ার বলেছিলেন যে এটি শুধুমাত্র একটি কারণে সম্ভব হতে পারে, যে বিন্দুর কাছাকাছি একটি খুব বড় ভর বা গ্রহ থাকতে হবে, যেখানে ইউরেনাস তার কক্ষপথ ছেড়ে ওপরে এবং নিচে চলে যায়। তবে সমস্যাটি ছিল যে কেউ এর চারপাশে কোনো গ্রহ দেখতে পাচ্ছে না। কিছু জ্যোতিষবিজ্ঞানী বলতে শুরু করেন যে নিউটনের মহাকর্ষণ সূত্রে কিছু মিসিং আছে, হয়তো এই সূত্রটি ভুল। ভারিয়ার, যিনি তার জীবনের বেশিরভাগ সময় নক্ষত্র এবং গ্রহ নিয়ে গবেষণায় কাটিয়েছেন, তিনি তার বক্তব্যে অটল ছিলেন যে মহাকর্ষণ সূত্র একেবারে সঠিক এবং ইউরেনাসকে অন্য গ্রহ নিজের দিকে আকৃষ্ট করছে। তিনি 1846 সালে 23 সেপ্টেম্বর রাতে আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তা করতে থাকেন। তারপর একটা কাগজ কলম হাতে নিয়ে দীর্ঘ গাণিতিক হিসেব নিকাশ করতে ব্যস্ত হয়ে পড়েন। যখন গণনার ফল আসে, তখন তিনি ইউরেনাসের কাছে একটি নির্দিষ্ট অবস্থান চিহ্নিত করেন। তিনি বলেছিলেন যে এই পয়েন্টে অবশ্যই ইউরেনাসের কাছাকাছি আরেকটি গ্রহ রয়েছে। শুধু এর অবস্থানই নয়, ভারিয়ার সেই গ্রহের ভরও গণনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে এই গোপন গ্রহের ভর ইউরেনাসের সমান। যখন তিনি এই সমস্ত বিবরণ জনসম্মুখে প্রকাশ করেছিলেন, তখন এই তত্ত্বটির বিরোধিতা করা জ্যোতির্বিজ্ঞানীরা ভারিয়ারকে নিয়ে মজা করেছিলেন, কারণ ইউরেনাসের কাছাকাছি কোথাও এমন কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। তিনি এই সমস্ত বিবরণ বার্লিনের তৎকালীন বৃহত্তম অবজারভেটরিতে পাঠিয়েছিলেন এবং একটি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে ইউরেনাসের কাছে মহাকাশের এই অংশটি দেখার জন্য অনুরোধ করেছিলেন। বার্লিন অবজারভেটরির ডাক্তার জোহান গটফ্রেড গেল যখন আকাশের সেই নির্দিষ্ট অংশে তাকালেন,
তিনিও অন্ধকার আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাননি। কিন্তু যখন একটু বেশি মনোযোগ দিয়ে দেখল, তখন ভারিয়ারের নির্দেশিত এলাকায় একটি নীল কিছু উড়ছিল। এর আকার আসলে ইউরেনাসের সমান ছিল। তার মানে আমাদের পৃথিবীর মতো 4টি গ্রহ তাতে বসতে পারে। ধরুন পৃথিবী যদি একটি টেনিস বল হয়, তবে এর আকার একটি বাস্কেটবলের মতো ছিল। ভারিয়ারের ভবিষ্যৎবাণী এবং গণনা ছিল একেবারে নির্ভুল। সৌরজগতের 8ম গ্রহ আবিষ্কৃত হয়েছে, যাকে আমরা আজ নেপচুন নামে চিনি। নেপচুন হলো প্রথম গ্রহ যা টেলিস্কোপ দিয়ে নয়, গাণিতিক সূত্র, কাগজ এবং কলমের সাহায্যে আবিষ্কৃত হয়েছিল। এই গ্রহটি ভারিয়ারের আগে বিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী এবং টেলিস্কোপের উদ্ভাবক গ্যালিলিও দেখেছিলেন। কিন্তু গ্যালিলিও সবসময় একে তারকা হিসেবে বিবেচনা করতেন। তিনি তার অনেক ড্রয়িংয়েও এটি এঁকেছিলেন, তবে শুধুমাত্র একটি তারকা হিসেবে, কোনো গ্রহ হিসেবে নয়। এ কারণেই এটি আবিষ্কারের সমস্ত কৃতিত্ব গ্যালিলিওর পরিবর্তে ভারিয়ারের হাতে যায়। অবশ্যই তিনি কৃতিত্ব পেয়েছেন, তবে তিনি সবসময় চেয়েছিলেন এই গ্রহের নামটি তার নিজের নামের সাথে যুক্ত হোক। কিন্তু সে সময় গ্রহ ও নক্ষত্রের নাম সর্বদা দেবতাদের নামে ডাকা হতো। এ কারণেই ভারিয়ারের সঙ্গে নতুন এই গ্রহের নাম যুক্ত করতে অনেকেরই আপত্তি ছিল। সবার পারস্পরিক বোঝাপড়ার পর এর নামকরণ করা হয় রোমান দেবতা নেপচুনের নামে। পরে 1989 সালে নাসার ভয়েজার 2 মহাকাশযান প্রথমবারের মতো নেপচুনের কাছাকাছি চলে যায়। ভয়েজার 2 3000 মাইল থেকে নেপচুনের বেশ কয়েকটি ছবি তুলেছে। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী এবং শেষ গ্রহ। তাহলে বুঝুন যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়, তবে নেপচুন সূর্য থেকে 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে। সূর্য থেকে অনেক দূরে থাকার কারণে এখানে তাপমাত্রা -190 ডিগ্রি সেলসিয়াস থাকে। নাসার মতে এটি একটি বিশাল বরফের দৈত্য, যেখানে সবসময় ঝড় চলছে। এমন ঝড় যার গতি প্রতি ঘন্টায় 2000 কিলোমিটার। মনে রাখবেন যে পৃথিবীতে এখন পর্যন্ত রেকর্ড করা দ্রুততম ঝড়ের গতি ছিল 407 কিলোমিটার। এখানে একদিন পৃথিবীর 16 ঘন্টার সমান, এবং এখানে এক বছর পৃথিবীর 165 বছরের সমান। ভারিয়ার, যিনি শুধুমাত্র গাণিতিক সূত্রের মাধ্যমে এই গ্রহটি আবিষ্কার করেছিলেন, তিনি আজ বেঁচে নেই। তবে প্যারিসে তার সমাধিতে নেপচুনের এই মডেলটি আমাদের সর্বদা তার কাজের কথা মনে করিয়ে দেবে। এই ছিল বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।